ভোটের আগে উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় কিছু প্রার্থী। অভিযোগ বিএনপি নেতাদের ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষক হতে না দেওয়ার ঘোষণা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহব্বতপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। নির্বাচনে মাঠে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। পক্ষপাতিত্ব না করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা। জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত। সমঝোতার বিষয়ে আলোচনা চলমান বলছে ইসলামী আন্দোলন। পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা থাকলেও নিরুপায় পররাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচনের কারণে 15 জানুয়ারি থেকে 1 মাস বন্ধ থাকবে অন অ্যারাইভাল ভিসা। 7 কলেজ ও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ। দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। সড়ক অবরোধে দিনভর চরম ভোগান্তি। শতাধিক গুম খুনের মামলায় জিয়াউল হাসানের বিচার শুরু। সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি পেলেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এবং আমদানি শুল্ক কমায় বাজারে কমতে যাচ্ছে মোবাইল সেটের দাম। তদারকি করবে সরকার। দাবি মানার পরও মুঠোফোন ব্যবসায়ীদের আন্দোলন দুর্ভাগ্যজনক বললেন বিশেষ সহকারী। আচরণবিধি লঙ্ঘন করে কিছু প্রার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ বিষয়ে ভোটারদের সতর্ক থাকার আহ্বান তাদের। বিএনপি ক্ষমতায় গেলে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন করবে বলেও জানান তারা। সামনে কোনো ব্যবসায়ীকে রাজনীতির পৃষ্ঠপোষকতা করতে দেয়া হবে না বলেও সাফ জানান বিএনপি নেতারা। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। বুধবার দুপুরে রাজধানীর নিজ সংসদীয় আসন নয়াপল্টনে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মবের দায়ভার তাদেরই নিতে হবে। ব্যালট পেপারটাকে আমার মনে হয় এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহব্বতপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। এদিন রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পৃষ্ঠপোষক রাজনীতির কারণে অনেক ব্যবসায়ী আস্থার সংকটে পড়েছে। প্রত্যেকটা সাধারণ মানুষ ব্যবসাতে আসার সুযোগ থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী। এদিকে কক্সবাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে ঐক্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। জাতীয় সনদ যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে তার প্রত্যেকটি আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন বিএনপির নেতা। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতায় জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত করা হয়েছে। তবে আসন বন্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে আলোচনায় কাঙ্ক্ষিত ফলাফল না পেলে জোট থেকে বেরিয়ে নির্বাচনে অংশ নেবে কি না তা আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসলামী আন্দোলনের নেতা। আমরা জোট থেকে বেরিয়ে গেছি বা কাউকে বের করে দিব, এই অবস্থাটা এখনো আমার না মনে করি হয়। সেটা সময় বলে দিবে। আমরা চেষ্টা করছি আমরা যাতে ঐক্যটাকে টিকিয়ে রাখতে পারি এবং মিনিমাম একটা সমঝোতা সমন্বয় যাতে থাকে, আমরা সেই চেষ্টাটা ইনশাআল্লাহ করে যাব। কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। আত্মসম্মান বোধ তো সবারই আছে, তাই না? তাছাড়া সার্বিক পরিস্থিতি আমাদের সামনে স্পষ্ট। একটি দল দরিদ্রদের এনআইডি কার্ড, ফোন ও বিকাশ নম্বর সংগ্রহ করছে অভিযোগ করে বিএনপির শঙ্কা তারা ভোট জালিয়াতির চেষ্টা করতে পারে। গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন নজরুল ইসলাম খান। বাহরাইন ও ওমানে জামায়াত নেতার বাসায় পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান তার। অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। আমরা তাদেরকে বললাম যে অবশ্যই অ্যালফাবেটিক্যালি সাজানো হবে, কিন্তু এটা যদি 5টা কলাম না হয়ে যদি 4টা কলাম হতো কিংবা 6টা কলাম হতো, যদি এটা 14টা লাইন না হয়ে 13টা লাইন হতো বা 15টা লাইন হতো, তাহলে ঠিক এখন যেভাবে আছে সেভাবে হতো না। পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা থাকলেও এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15 জানুয়ারি থেকে 1 মাস অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছে ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ সাম্প্রতিক নানা ইস্যুতে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। পোস্টাল ব্যালট অপব্যবহারের শঙ্কা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে, কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। রোহিঙ্গা সমস্যা সহ দেশটির সঙ্গে সংকট নিরসনে ঢাকাকে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হতাহতের ঘটনায় কূটনৈতিক চ্যানেলে দেশটিকে অবহিত করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলটিমেটলি আরো দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কি করছেন এই ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। দেশে চীনের সামরিক ড্রোন কারখানায় স্থাপনের বিষয়ে তিনি বলেন, ঢাকা এমন কিছু করবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়, এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। গাজায় শান্তি রক্ষায় ঢাকার শর্ত পূরণ হলেই সৈন্য পাঠাবে বাংলাদেশ, তবে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার, জানান তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজিবি সহ মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে তিনি একথা বলেন। গায়ে নতুন উর্দি, চোখে স্বপ্ন নিয়ে প্যারেড গ্রাউন্ডে নবীন সেনারা নিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ।
বুধবার সকালে চট্টগ্রামের সাতখানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। এতে উপস্থিত রেকর্ড সংখ্যক নবীন সেনারা সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নবীন সৈনিকদের এই অর্জনের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। সন্তানদের শৃঙ্খলিত কুচকাওয়াজ আর শপথ গ্রহণ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুক, এটা আমি চাই বাবা হিসেবে। অনেক কষ্ট নিয়েই ট্রেনিংটা পার করলাম, আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ট্রেনিংটা শেষ হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মাঠে থাকবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 8,97,117 জন সদস্য দায়িত্ব পালন করবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমে কোনো কিছু সৃষ্টি করতে চায়, কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজেপি তৎপর রয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আরাকান আর্মি অবৈধ হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ নেই বাংলাদেশের। সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির 104তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে যোগ দিচ্ছে তারা। বিজিবি বলছে, সীমান্ত এবং দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিজিবির এই নতুন সদস্যরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। কলেজের ছাত্র সাকিব হত্যার বিচার দাবিতে ফার্মগেট সড়ক অবরোধ করেন সহপাঠীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। 3.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে 7 কলেজের জন্য প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি তাদের। তেজগাঁও কলেজের এইচএসসি শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচার দাবিতে বুধবার দুপুরে তৃতীয়বারের মতো ফার্মগেট অবরোধ করেন সহপাঠীরা। এতে তীব্র যানজটের কবলে পড়ে ফার্মগেট এলাকা। যান চলাচল স্বাভাবিক করতে চাইলে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়ে পুলিশ। তাদের দাবি, মামলায় 3 জন গ্রেফতার হলেও মূল হুতা এখনো গ্রেফতার হয়নি। অবিলম্বে আইনের আওতায় আনতে হবে, দ্রুত গ্রেফতার করতে হবে। শেষ পর্যন্ত আন্দোলন চলে যাবে যতক্ষণ পর্যন্ত তরুণ সেলিমকে বহিষ্কার না করা হবে। পুলিশ প্রশাসন আমাদের সাহায্য না করে উল্টা আমাদের এগেইনস্টে তারা অ্যাকশন নিতেছে। এদিকে 7 কলেজকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তরের অধ্যাদেশ চেয়ে দুপুর 1টা থেকে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল, মহাখালী এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী। প্রায় দেড় ঘন্টা 2 ঘন্টা লাগলো এখানে আসা। দুপুরে খাওয়া দাওয়া করবো, এখন খাওয়া দাওয়া করতে পারি না, ঠিক আছে, গাড়িতে বসে আছি। হায়দ্রাবাদ বাস টার্মিনাল উঠছে 11টায়, তখন থেকে জ্যামে আছি। দাবি আদায় না হলে পুরো ঢাকা শহর অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজকে আমরা অধ্যাদেশ না নিয়ে ঘরে ফিরবো। অধ্যাদেশ আনার জন্য আমরা আজকে রাজপথে অবরোধ করছি। এর আগে গেল বছরের 7 ও 8 ডিসেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেন। সে সময় সরকারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারির কথা বলা হলেও দাবি আদায় না হওয়ায় শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমে আসেন। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ হবে 8 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 7 আগস্ট গ্রেফতার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। টঙ্গীতে 3 জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে 50 জনকে গুমের পর হত্যা ও সুন্দরবনে আরও অর্ধশত ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। এই 3 অভিযোগে শুনানি শেষে বুধবার তার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রসফায়ারে মারা গিয়েছে। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা
এবং ভিত্তিহীন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা আলামত 1 মাসের জন্য প্রদর্শনীর অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 1 মাসের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে। আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এ দায়িত্ব পালন করা 7 সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় প্রথমবার দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। আমন্ত্রিত অতিথিরা ট্রফি দেখার সুযোগ পেলেও বঞ্চিত ফুটবল স্বার্থ বা ক্ষমতার জন্য নয়, নগরবাসীর সমস্যা সমাধান ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। রাজধানীর নবাবপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে একথা বলেন তিনি। যানজট, জলাবদ্ধতা, নাগরিক সংকটের কথা তুলে ধরে ব্যবসা বান্ধব ও নিরাপদ নগর গড়ার আশ্বাস দেন ইশরাক। এ সময় তিনি আরো বলেন, মতপার্থক্য থাকবে, তবে জাতিকে বিভক্ত করা যাবে না। সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ সমাজ গড়াই বিএনপির লক্ষ্য। আছেন আপনাদের মাঝে সাবেক ওয়ার্ড কাউন্সিলর। মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ এবং মতভেদ এবং জাতি যাতে কোনোভাবে বিভক্ত না হয় সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব একজন রাজনীতিবিদ হিসেবে ইনশাআল্লাহ। জনগণের স্বার্থ, জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং একটা মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য আমার একজন রাজনীতিবিদ হিসেবে আমি আমার কর্মকাণ্ড করে যাব ইনশাআল্লাহ। আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, কম দামে হ্যান্ডসেট বেচা কেনার বিষয়টি তদারকি করবে সরকার। মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে সরকার। এনবিআর এর হিসেবে শুল্ক কমানোর ফলে 30,000 টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি মোবাইলের দাম 5,500 টাকা কমবে। আর দেশে সংযোজিত 30,000 টাকার কম দামের প্রতিটি হ্যান্ডসেটের মূল্য কমতে পারে 1,500 টাকা। প্রস্তাবনা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দৃঢ়ভাবে বলেন, শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব মোবাইল ফোনের দামে পড়বে। কম দামে হ্যান্ডসেট বিক্রি মনিটরিং করবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মনিটরিং মেকানিজম আছে এবং কমার্স মন্ত্রণালয়ের মনিটরিং মেকানিজম আছে, ভোক্তা অধিকার আছে। আমরা সবাইকে যদি অ্যাক্টিভেট করতে পারি, যেহেতু শুল্ক কমেছে, অবশ্যই মোবাইলের দাম কমে আসবে। এ সময় মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলন প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, তাদের দাবি মেনে আমদানি শুল্ক 10% নামিয়েছে সরকার। এ অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি সর্বোচ্চ চেষ্টা করে এটা 10% এনেছি। এটা আমি চ্যালেঞ্জ দিলাম অন্য খাতকে। অন্য খাতে যদি কেউ এটা এতটা কম পর্যায়ে আনতে পারে, আপনারা এনে আমাদেরকে দেখাবেন। দেখালে ওটাকে বেস্ট প্র্যাকটিস রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি আবার এনবিআরে যাব। ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোনগুলোকে বৈধ করা হয়েছে। আগামী 3 মাস কোনো মোবাইল ফোন ব্লক হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ খান, সময় সংবাদ। থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর নির্মাণাধীন প্রকল্পের একটি ক্রেন পড়ে অন্তত 31 জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন 79 জন। স্থানীয় সময় বুধবার ব্যাংকক শহরের উত্তরে নাখন রাচাসীমা প্রদেশের বানথানন খোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ঘটনাস্থলে উদ্ধারকারী দল কাজ করছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যায় আরও বাড়তে পারে বলে জানা গেছে। লাওস সীমান্ত থেকে থাইল্যান্ডের রাজধানী পর্যন্ত একটি দ্রুতগতির রেলপথ নির্মাণ প্রকল্পের কাজে ব্যবহৃত হচ্ছিল ক্রেনটি। সন্ধ্যার সময় খেলার খবর। ফিফা বিশ্বকাপ ট্রফি ঢাকায় প্রথমবার দেখে উচ্ছ্বসিত বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। 4 বছরের ব্যবধানে আবারও বাংলাদেশে এলো বিশ্বকাপ ট্রফি। বিমানবন্দরে ছোট পরিসরে আনুষ্ঠানিকতা রেখেছিলেন আয়োজকরা। বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের পাশাপাশি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন জামাল ভুঁইয়া। তার বিশ্বাস, এই ট্রফি ট্যুর বাংলাদেশ ফুটবলের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এদিকে আমন্ত্রিত অতিথিরা ট্রফি দেখার সুযোগ পেলেও বঞ্চিত হয়েছেন সাধারণ ফুটবল প্রেমীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক চরমে, পুনরায় ছাপিয়ে সংশোধন চায় বিএনপি। ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান, তদন্তের আশ্বাস ইসির। পোস্টাল ব্যালট অপব্যবহারের আশঙ্কার কথা স্বীকার করলেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। বললেন, এক্ষেত্রে মিশনগুলোর বেশি কিছু করার নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। এবং নির্বাচনী আসন বন্টন নিয়ে জটিলতা, জামায়াত এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত, সমঝোতার বিষয়ে আলোচনা চলমান বলছে ইসলামী আন্দোলন। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ মামুন আপনাকে। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।